চৌঠা মে রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। 9 তারিখে মুখ্যমন্ত্রী সহ আরো 5 জন তারা শপথ নিয়েছেন। তারপরে চলতি মাসের 1 তারিখে অর্থাৎ 1 জুন 35 জন তারা শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছেন। আর এবার প্রশ্ন হচ্ছে কে কোন দপ্তরের দায়িত্ব পাবেন। ইতিমধ্যে সম্ভাব্য একটি তালিকা কিন্তু প্রকাশ্যে এসেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, কোন দপ্তর কার হাতে যাচ্ছে, এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ? এখনো পর্যন্ত সম্ভাব্য যে তালিকা এসেছে, আমরা জানি যে গতকালকে যেহেতু একমাস করেছে শুভেন্দু অধিকারীর সরকার, বা বলা যায় যে মুখ্যমন্ত্রী তিনি 9 মে শপথ নিয়েছিলেন, তার সঙ্গে আরো 5 পূর্ণমন্ত্রী তারা শপথ নিয়েছিলেন, তারা 1 মাস সরকারে পূর্ণ করলেন। গতকালকে কিন্তু রাতে নবান্নে দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রী ছিলেন, তার একটা সম্ভাব্য তালিকা ওখান থেকে তৈরি হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এই সম্ভাব্য তালিকা অনুযায়ী রাজ্যের নতুন অর্থমন্ত্রী হতে চলেছে কাশিয়াড়ির বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্ত। সম্ভাব্য শিল্প ও বাণিজ্য মন্ত্রী হতে চলেছেন তাপস রায়, যদিও তার সঙ্গে একাধিক দপ্তর তার হাতে থাকছে। শিল্প পুনর্গঠন, অপ্রচলিত শক্তি নবায়ন মন্ত্রী হতে চলেছেন তিনি। সম্ভাব্য স্বাস্থ্যমন্ত্রী হতে চলেছেন শারদ দত্ত মুখোপাধ্যায়। সম্ভাব্য উচ্চশিক্ষা মন্ত্রী হতে চলেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, যদিও তার সঙ্গে কারিগরি শিক্ষা দপ্তর তার হাতেই থাকছে। সম্ভাব্য স্কুল শিক্ষামন্ত্রী হচ্ছেন দীপক বর্মন। একইভাবে তার সঙ্গে কিন্তু একাধিক দপ্তর থাকছে। দীপক বর্মনের হাতে আবাসন, ক্ষুদ্র কুটির মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর দীপক বর্মনের হাতে রাখা হচ্ছে। সম্ভাব্য তালিকা অনুযায়ী অর্জুন সিং পরিবহন এবং শ্রম দপ্তরের মন্ত্রী হতে চলেছেন। কৃষি দপ্তরের মন্ত্রী হচ্ছেন দুধ কুমার মণ্ডল। পরিষদীয় মন্ত্রী হচ্ছেন শঙ্কর ঘোষ। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ পরিষদীয় মন্ত্রীর পাশাপাশি পর্যটন দপ্তরে পূর্ণ মন্ত্রী হতে চলেছেন। বন ও পরিবেশ দপ্তরের 2 দপ্তরের পূর্ণ মন্ত্রী হচ্ছেন মনোজ ওরাও। এছাড়াও যা যা তথ্য উঠে আসছে তাতে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন ডক্টর ইন্দ্রনীল খাঁ। তথ্য সংস্কৃতি ও পর্যটন এই 2 দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন পূর্ণিমা চক্রবর্তী। আইন ও উত্তরবঙ্গ উন্নয়ন এই 2 দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন বিরাজ বিশ্বাস। এখনো পর্যন্ত নবান্ন সূত্রে যান্ত্রিক ত্রুটির জন্য একেবারে শিবাশিসের কথা শেষটা স্পষ্ট করে শোনা গেল না। শিবাশিস, ধন্যবাদ। গতপরশু গভীর রাতে গ্রেপ্তার হয়েছেন সব্যসাচী দত্ত। আপনারা জানেন, যার অভিযোগের ভিত্তিতে সব্যসাচী দত্ত গ্রেফতার হলেন, তিনি ইতিমধ্যে একের পর এক অডিও ভিডিওর সামনে নিয়ে এসেছেন। অভিযোগকারী ব্যবসায়ী দাবি করেছেন সব্যসাচী দত্ত তাকে একবার বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিছু করতে পারবেন না, বিধাননগরে তিনিই শেষ কথা। আপনি মমতা ব্যানার্জিকে বললেও আমার কিছু না। তোলাবাজি কাণ্ডে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত গ্রেফতার হতেই খুলে গেছে প্যান্ডোরার বাক্স, আর সেখান থেকেই এখন বেরিয়ে আসছে একের পর এক অভিযোগ। হ্যাঁ, সব্যসাচী দত্ত। হ্যাঁ দাদা বলুন। এটা যেন ফেল না হয়, ফেল হলে কিন্তু দেখবেন আমার চেয়ে বড় খারাপ কেউ হবেন আপনার কাছে, আমি বলে দিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী তখন যিনি ছিলেন তাকে চিঠি পাঠিয়েছিলাম। সব্যসাচী দত্ত বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কিছু করতে পারবে না, আমি শেষ কথা। উনি তখন রাজারহাট নিউ টাউনের বিধায়ক, উনি তখন বিধাননগরের মেয়র। সোমবার সন্ধে 7:30 নাগাদ সব্যসাচী দত্ত রাজারহাটের ফ্ল্যাটে পৌঁছে যায় বিধাননগর থানার পুলিশ। সেখানে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। রাত 10টা নাগাদ ফ্ল্যাট থেকে আটক করে সব্যসাচী দত্তকে বিধাননগর উত্তর থানায় নিয়ে আসে পুলিশ। সেখানে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের পর রাত 1টা নাগাদ তাকে গ্রেফতার করা হয়। যার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন সব্যসাচী দত্ত, তিনি ইতিমধ্যেই একের পর এক অডিও ভিডিও সামনে এনেছেন। দাদা পেয়ে গেছি, ঠিক আছে। আর কাল সকালবেলা ওই মাল ওখানে চলে যাবে, তাহলে যখন বলবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। খুশি তো আনবই আমি, আপনাকে 200 মতো দিয়ে দেবো, সিল দিয়ে দেবো, ইলেকশন সিল 200 মতো ইলেকশন সিল দিয়ে দেবো। দেখছিলাম সকালবেলা আছে কিছু, দিয়ে দেবো। সিল সিম্বলের সিল, যেটা বুথে লাগে। এই ভিডিওটা সব্যসাচী দত্ত তার লোক পাঠিয়েছে টাকা নেওয়ার জন্য। বিমল গাঙ্গুলি বলে কোনো তার ব্যক্তি প্রতিনিধি টাকা নিচ্ছে আমার অফিস থেকে। এটা কবে? এটা 2018 সাল। বললো যে 2.5 লক্ষ টাকা একে দিয়ে দিন। আমি 2.5 লক্ষ টাকা এই লোককে দিলাম, এবং এই কে বললো দিতে আপনাকে? সব্যসাচী দত্ত। আমার অফিসের ক্যামেরায় সিসিটিভি ফুটেজে উঠেছিল।
অভিযোগকারীর দাবি, ফোন করে লাগাতার তাগাদা দিতেন খোদ সব্যসাচী দত্ত। হ্যাঁ, সব্যসাচী বলছিলাম। দাদা বলুন। বলছি দাদা 12 তারিখটা যেন মিস না হয়, আমি কিন্তু খুব কায়দায় পড়ে যাবো, মানে আমি আর এতবার নইলে আপনাকে বলতাম না। দাদা আমি সোনা দানা বেচে সব ব্যবস্থা করে ফেলেছি, ঠিক আছে, আপনাকে টাকা ঠিক আছে। দেবো বলেছি দাদা। ঠিক আছে, 12 তারিখটা যেন মিস না হয়। ঠিক আছে। আমি 1 কোটি টাকা আপনার জন্য ধার করে ব্যবস্থা করে ফেলেছি। বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর, প্রাক্তন বিধায়ক, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তার বিরুদ্ধেই তোলাবাজির ভয়ঙ্কর অভিযোগ। আমার কাছে উনি এই 2.5 লক্ষ টাকার পরে 1 কোটি টাকা ওনার রোজ বায়না ছিল। বাড়ি করতে গেলে টাকা দিতে হবে, বাড়ি ভাঙতে গেলে টাকা দিতে হবে, কিনতে গেলে টাকা দিতে হবে, বেচতে গেলে টাকা দিতে হবে, না দিলে মারবে। মঙ্গলবার সব্যসাচী দত্তকে আদালত থেকে বের করার সময় ক্ষোভ আছড়ে পড়ে, ছোড়া হয় ডিম, পচা কলা। যখন পজিশনে ছিল মানুষকে মানুষ বলে গণ্য করতো না, এদের মারা উচিত, এদের ডিমটা বেশি কিছু না। রক্ত চুষে খেয়েছে। সব্যসাচী দত্তর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আবির দত্ত, রঞ্জিত সাউ, জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা। নিউটাউন সল্টলেকে সব্যসাচী দত্তর তোলাবাজির শিকার হয়েছেন অনেকে। ভয়ে কেউই তা বলতে পারছিলেন না। এবার এগিয়ে এসে সত্যিটা তারা সামনে আনুন, ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে মন্তব্য করেছেন অভিযোগকারী ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী। বাবু, একটা কৌতূহলের প্রশ্ন। এক হচ্ছে যে আপনার টার্নওভার বলতে হবে না, কিন্তু কিসের ব্যবসা, এবং 2 হচ্ছে যে এই অডিও ভিডিও যেগুলো এখন আপনি সামনে আনলেন, এ তো আমি বলছি যে সাধারণভাবে পুলিশ এত গোছানো কেস পায় না। মানে আপনি এবং একদম ভয়েস টেস্ট করলে পরিষ্কার দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাওয়ার কথা। এত তথ্য প্রমাণ সত্ত্বেও প্রশাসন, এবং আপনি বললেন একাধিক জায়গায় ছুটে বেরিয়েছেন, কেউ সাড়া দেয়নি। তারপরেও এই সব দেখানোর পরেও, এই ঘটনা বলার পরেও কেউ সাড়া দিল না এত বছর। হ্যাঁ, আমি আপনার কথাটার উত্তর দিচ্ছি এটাই। আমি একটা সলিসিটার ফার্ম চালাই 40 বছর ধরে। আমি সেই সলিসিটার ফার্মের পার্টনার। আচ্ছা। আর আমার ব্যবসা বলতে খুব সামান্য, খুব ছোট, 6 স্টাফ নিয়ে আমি আমার ছোট্ট ফার্মটা চালাই। আর আমি অনেক জায়গায় দৌড়েছিলাম। তো 2021-এর পরে আরেকটা মজার কথা বলি। 2021-এর পরে উনি যখন পার্টি চেঞ্জ করলেন, আমিও তো ভাবলাম এবার বোধহয় আমার বিপদ হবে, উনি বোধহয় যদি জিতে আসেন। তো মানে ভগবান হয়তো ওনাকে সাথ দিল না, কিন্তু আমি রক্ষা পেলাম। কিন্তু এই ভদ্রলোকের একটু ভালো করে পুলিশ প্রশাসনকে বলবো, ওনার নিউটাউন, ওনার সল্টলেক, ওনার তোলাবাজি আমি নই, আমার মতো এরকম শত শত লোক আছে যারা বলতে পারছে না। আমি অনুরোধ করব, আসুন আপনারা বলুন সব্যসাচী দত্তর সত্যিকারের তোলাবাজ, কত বড় তোলাবাজ, কত টাকার মালিক, কত কোটি টাকা, কেন করেন এভাবে? আপনি একটা প্রশাসনে আমাদের সেবা দেবেন, তার জন্য আপনি ট্যাক্স নিচ্ছেন, আপনি সব কিছু সুবিধা পাচ্ছেন, তারপরে আমাদের উপর টর্চার করছেন। এই করেই তো গেছেন আপনারা, আর জীবনে কোনোদিন আসবেন না। তৃণমূল ভেঙে 2 টুকরো হয়ে গিয়েছে। সোমবার তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সংসদীয় দলে ভাঙন ধরেছে। গতকাল তা নিয়ে ফের মুখ খুললেন পদত্যাগী সুখেন্দু শেখর রায় থেকে বিদ্রোহী শতাব্দী রায়। একদিকে সুখেন্দু শেখর রায় বলেছেন যে ব্যাপক আকারে পলায়ন শুরু হয়েছে, তাতে পার্টির আর কোনো স্ট্রাকচারই রইল না। অন্যদিকে শতাব্দী রায় বলছেন, নেত্রী হিসেবে এতগুলো মানুষকে জলে ফেলে দিলেন দিদি। আমার মনে হচ্ছে দিদি আর দলটা চাইছে না। উনি এই মুহূর্তে যা স্টেপ নেওয়া উচিত নিল না, যা স্টেপ করা উচিত ছিল করলো না। আর আমি মানে ওই জায়গা থেকে দিদিকে আর ওটা মানছি না। এই যে পলায়ন শুরু হয়েছে ব্যাপক আকারে, তার মানে কি পার্টির আর কোনো স্ট্রাকচারই রইল না। পরিষদীয় দল আগেই ভেঙে খান, হাতছাড়া হচ্ছেন কিচেন ক্যাবিনেটের সদস্যরাও। গঙ্গা পারে তৃণমূলের যে ভাঙন শুরু হয়েছিল, যমুনা পারে তা আরো বড় আকার ধারণ করেছে। যেখানে হাত দিচ্ছেন সেখানে দুর্নীতি পাচ্ছেন। যেটুকু জানা হতো সেটুকু জানানো হতো, তাতে কোনো স্টেপ নেওয়া হতো না কখনো, জানিয়েও কাজ হতো না। এবং সবসময় বড় ভুল বোঝাচ্ছে তোমাদের। আমার মতো একজন এমপি সেও পালিয়ে গেল। তো এরকম এই যে পলায়ন শুরু হয়েছে ব্যাপক আকারে, তার মানে কি পার্টির আর কোনো স্ট্রাকচারই রইল না। কে বলেছিল ডিজে ফিজে বাজাবে, তাদেরকে কোনো সার্ভিসে দেখা যাচ্ছে না। রাজ্য রাজনীতিতে কার্যত অস্তিত্ব হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এখন খড়কুটো ইন্ডি জোট।
কিন্তু তা দিয়ে কি রক্ষে হবে? নেত্রী হিসেবে এতগুলো মানুষকে জলে ফেলে দেওয়ার, দিদি তো জলে ফেলে দিয়েছে। বা যদি ভাবেন যে আপনি বলবেন দিদিকে সবাই ফেলে দিয়ে চলে গেল, কারণ দিদি তো এতগুলো লোককে ডুবিয়ে দিল। এই যে এতগুলো লোক অ্যারেস্ট হচ্ছে, এতগুলো লোক কাকে সেভ করতে পারছে, কাকে বাঁচাতে পারছে? তো দিদির জন্য তো লড়েছে এতগুলো লোক, সেটা তো দায় দিদিরও হবে। ব্যক্তিগতভাবে তো পলিটিক্স হয় না, আর একটা পলিটিক্যাল পার্টি একা হয় না। একটা পলিটিক্যাল পার্টির মধ্যে একটা গ্রুপ থাকে, একটা কমিটি থাকে, আলোচনা করে করতে হয়। ঠিক আছে, আমি যা খুশি করবো তা তো আর হয় না। ঠিক আছে, একটা মোটো দরকার। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলটা তৈরি করেছে, বয়স হয়ে গেছে তো, ঠিক আছে, অতএব দলটা রেকটিফিকেশন না করলে দলটাকে টিকিয়ে রাখা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বিদ্রোহীদের নিশানায়। যেটা ভুল বলছি সেটা হচ্ছে ওর লাইফস্টাইলটা। ও যেভাবে দলে যেভাবে ও জীবনযাত্রা তৈরি করেছে সেটা চোখে লাগার মতন, এবং তাতেই ওর মানে চলাফেরা বা যেরকম সিস্টেম, তাতেই কিন্তু ও হচ্ছে সবার কাছে অভিযোগের কারণ। দিদি মাটিতে বসে চা খায়, সেখানে অভিষেক হয়তো বা মাটিতে বসে না। একদা তৃণমূলের শেষ কথা, এখন কি তাদের রাজনীতি শেষের মুখে? কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। নদিয়ার কৃষ্ণনগরে ত্রাণে ট্রিপল নিয়ে দুর্নীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সেদিনই ত্রাণ দুর্নীতির অভিযোগে মন্ত্রীর বাড়িতে বিক্ষোভ দেখালেন বাসিন্দাদের একাংশ। গায়ে মুখে ছোড়া হলো ডিম। সুজিত বসুর পর গ্রেফতার আর এক প্রাক্তন মন্ত্রী। এবার ত্রাণ সামগ্রী অবৈধভাবে মজুতের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল জমানার কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। অর্থাৎ এবার কারাগারে প্রাক্তন কারামন্ত্রী। কারামন্ত্রীর পর বিজ্ঞান ও জৈব প্রযুক্তি বিভাগের মন্ত্রীও ছিলেন উজ্জ্বল বিশ্বাস। গ্রেফতারির আগে মঙ্গলবার প্রবল ক্ষোভের মুখে পড়েন তিনি। সামনে দাঁড়িয়ে মুখে ছোঁড়া হয় ডিম। ত্রিপল চুরির অভিযোগে মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে ক্ষোভ আছড়ে পড়ে প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে। সামনে থেকে মুখে ছোড়া হয় ডিম, ওঠে চোর স্লোগান। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি ত্রাণ মজুত করে রাখা ছিল প্রাক্তন কারামন্ত্রীর বাড়িতে। যে তিরপল বন্যা ত্রাণের মানুষকে, গরিব মানুষদের দেওয়ার কথা, সহযোগিতা করার কথা, সেই তিরপল এখনো মন্ত্রীর ঘরে কি করছে? সরকার গরিব মানুষকে দেওয়ার কথা, সেগুলো তারা মজুত করে অসাধু ব্যবসায়ীর হাতে তারা তুলে দিয়ে। এরপর ত্রাণ সামগ্রী অবৈধভাবে মজুত করার অভিযোগে প্রাক্তন কারামন্ত্রীকে গ্রেফতার করে নদিয়ার কোতোয়ালি থানার পুলিশ। মঙ্গলবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পুরসভার 63 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য। 30 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কাউন্সিলর ও তার স্বামীকে গ্রেফতার করে ওয়াটগঞ্জ থানার পুলিশ। এই নিয়ে কলকাতা পুরসভার 8 জন কাউন্সিলর গ্রেফতার হলেন। জয়ন্ত পাল, প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ। ইউনেস্কোর নাম ব্যবহার করে পুজো পরিক্রমার টিকিট বিক্রি করে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। প্রাক্তন মন্ত্রী ও শিল্পী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল বউবাজার থানা। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। রাজ্যে পরিবর্তনের পর তৃণমূল নেতাদের নানা কীর্তি সামনে আসছে, অভিযোগ দায়ের হচ্ছে, ব্যবস্থাও হচ্ছে। এবার ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। ইউনেস্কোর নাম রেখে যে এই যে এত বড় কারচুপি, এত বড় জালিয়াতি, এখানে অনেক টাকার লেনদেন হয়েছে। বউবাজার থানায় জামিন অযোগ্য ধারায় এফআইআর হলো ইন্দ্রনীল সেন ও তার স্ত্রীর বিরুদ্ধে, যার মধ্যে রয়েছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জালিয়াতি, গুরুত্বপূর্ণ নথি জাল করে জেনে শুনে তা আসল হিসাবে ব্যবহারের অভিযোগও। অভিযোগকারী দম্পতির দাবি, কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে বড়সড় আর্থিক দুর্নীতি করেছে মাস আর্ট নামে একটি সংস্থা। অভিযোগপত্রে দাবি করা হয়েছে সংস্থার মাথায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন। এরা একটা বলে যে ইউনেস্কো এদের সঙ্গে পার্টনার করেছে এবং এরা কলকাতার 24টা দুর্গাপুজোকে আউট অফ 1000 পুজোর মধ্যে 24টাকে সিলেক্ট করবে। এই 24টার মধ্যে লোকের এন্ট্রি পাস হবে। প্রথম 5 দিন আপনাকে 4000 টাকা করে এন্ট্রি পাস দিয়ে টিকিট কেটে পুজো দেখতে হবে। 2016 থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের সদস্য ছিলেন ইন্দ্রনীল সেন। বহু অনুষ্ঠানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখা যেত ইন্দ্রনীল সেনকে।
সরকারি অনুষ্ঠানে ইন্দ্রনীলের গানের সঙ্গে গলাও মেলাতেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালা বদলের পর সেই ইন্দ্রনীলের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল। যে কোনো সাধারণ মানুষ ভাববে আরে বাবা ইউনেস্কো সিলেক্ট করেছে, তাহলেই তারা টাকা দিয়ে টিকিট কাটবে, তো সেইখানেই তো পয়সার লেনদেন হয়েছে। অথচ ইউনেস্কো কিন্তু আমাদের কাছে লিখিত দিয়েছে আমরা কোনো রকম ইউনেস্কো যেতেই পারে না, ফিনান্সিয়াল কোনো এগ্রিমেন্টে কারোর সঙ্গে চুক্তিবদ্ধ হতেই পারে না। আমরা এত বছর কিছু করতে পারিনি কারণ রাজ্যে তখন তৃণমূল সরকারের রমরমা, তখন আমরা করতে গেলে আমার কমপ্লেন কেউ নেবে। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইন্দ্রনীল সেন। 100% এটা একটা ভিত্তিহীন একটা অভিযোগ। জানতে পারলাম ইনি একজন ট্যুর অপারেটর, ঠিক আছে। যেহেতু আমি পর্যটন দপ্তরে ছিলাম, হয়তো কোনো কারণে ব্যক্তিগত স্বার্থের জন্য এটা করছেন। সম্প্রতি প্রাক্তন মন্ত্রী ও শিল্পী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে অভিযোগ তোলেন সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ও। তারা 4-5টা করে 6টা-7টা করেও এক একজন অনুষ্ঠান পেতেন এবং প্রত্যেকে হাই পেমেন্ট পেতেন, সেটা ব্যাংকে পড়তো, সেখান থেকে টাকাটা রিটার্ন হয়ে আবার চলে আসছে অন্য জায়গায় তোলার মতন করে বা কাটমানির মতো করে। এবার ইন্দ্রনীল সেন ও তার স্ত্রীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের হলো। হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।